এই জায়গাটিতে আমি আসবো, একটু ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যেতে চাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, আওয়ামী মিত্রদের এক ধরনের জোট হতে যাচ্ছে এবং বাংলাদেশে আসলে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আছি সেই জায়গাটিতে এই আওয়ামী মিত্রদের জোটটা আসলে আমাদের জন্য এক ধরনের অশনি সংকেত, নাকি আসলে সত্যি আওয়ামী লীগের ফিরে আসার একটি বড় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে এই জোটের মধ্য দিয়ে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুজন সহ আলোচককেও ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনলাম। আমি হেলাল ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত, আবার একই সঙ্গে আমি তাজ ভাইয়ের কিছু কথার সঙ্গে একমত। পুরো বিষয়টাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। এই যে একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে 16টি রাজনৈতিক দল আছে, এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী এমপি হন নাই, যারা 24-এর গণ অভ্যুত্থানের কোনো রকম কোনো দায় বা কোনো রকম কোনো মামলা তাদের উপরে নাই, কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এরকম মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে, নিশ্চয়ই আসতে পারে। দুই হচ্ছে নির্বাচন বানচাল করবার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না বা এটা মানে আর কেউ বলছে না, এটা একেবারে স্বয়ং শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় তিনি তার যেই ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়। সো এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যদি তাদের কিছু ক্যান্ডিডেটকে পুনর্বাসিত করতে চায়, তাদের কোনো সমর্থককে তারা পলিটিক্সে আনতে চায়, তারা যে নির্বাচনটাকে ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করবে না বা নির্বাচনটাকে বানচালের কোনো চেষ্টা করবে না, এটা আমরা হলফ করে বলতে পারি না। বাট অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু ডে ওয়ান থেকে একটা কথা বলেছি, পলিটিক্যাল পার্টি আপনি কাগজ কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। আমাদের আজকের আলোচনার টেবিলে হেলাল ভাই যে দল করেন সেই দলও কিন্তু শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল 14 জুলাই। এর আগেও কিন্তু মানে জামাত শিবিরের ব্যাপারে তাদের নিবন্ধন বাতিল করা ছিল। সো সকলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে কর্নার করে একেবারে শেষ করে দেওয়ার, সেটা কিন্তু হয় নাই, পারা যায় নাই। এখন তো জামাত তো চাইছে তার অন্য এই ইভেন তারা আজকে যেটি বললেন আমাকে ডক্টর হেলাল ভাই যে এই 16টি দলকেও তারা নিষিদ্ধ করার, আমি সেটাই বললাম যে আমরা যদি অতীতের দিকে তাকাই আমরা দেখব যে নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। ধরুন মুসলিম লীগ, এটা কিন্তু বাংলাদেশে এই দলটা এখনো রাজনীতি করে, মুসলিম লীগ নামের দলটি এখনো বাংলাদেশে রাজনীতি করে, কিন্তু এটার কর্মী আছেন কতজন, নেতা আছেন কতজন, সমর্থক কতজন, ভোটার কতজন, এটা আপনি আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও বের করতে পারবো না। কিন্তু যেই দলটি হয়তো গত বছর জুলাইতে অগাস্টে নিষিদ্ধ হয়েছে বা যেই দলটির কার্যক্রম 15 বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। সো আপনি কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে আপনি তাদেরকে সরাতে পারেন। কিছুদিন আগে ডেভিড বার্গম্যানের একটা জরিপ, মানে ওর একটা জরিপের ওপর ওনার একটা লেখা ছাপা হয়েছে। ইয়াং অর্গানাইজেশন বা এরকম ইউথ অর্গানাইজেশন, এরকম একটা কোন অর্গানাইজেশন এই জরিপটি পরিচালনা করেছে। 2500 সামথিং তরুণের উপরে এই জরিপটি করা হয়েছে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। সারা বাংলাদেশ জুড়ে জরিপটি হয়েছে এবং সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে 18 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে 20% বলেছে বিএনপিকে ভোট দেবে, 17% বলেছে জামাতকে ভোট দেবে, আর 9% এক্সপ্রেসলি বলেছে বা 10% আওয়ামী লীগকে ভোট দেবে। আর বলেনি কোন দলের প্রতি সমর্থন, ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, এবং বলা হচ্ছে তাদের সাথে যদি আপনি তাদের একটা বড় অংশ যদি আওয়ামী লীগের সাপোর্টার হয় তাহলে সেটা 19 থেকে 20 বা তার উপরেও আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। এখন মানুষের মন থেকে যদি আপনি দলটিকে মুছে না ফেলতে পারেন, আপনি যতই নতুন আইন আনেন, যতই নতুন করে আপনি তাদের নিষিদ্ধ করেন বা তাদের সাথে যারা অ্যালায়েন্সে ছিল বা তাদেরকে যারা 15 বছর সমর্থন দিয়ে গেছে, দেখুন সমর্থন যে দিয়ে গেছে এটা তো মানুষের কাছে স্পষ্ট। সংসদে যে তারা বিরোধী দলের নাটক করেছে তা 15 বছর, এটাও তো স্পষ্ট। কিন্তু তারপরেও যদি মানুষ তাদেরকে ভোট দেয়, আপনি আমি বা নির্বাচন কমিশন কি করতে পারে? প্রতীক এবং প্রতীক নিয়ে যদি দাঁড়ানোর কথা বলা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই অনেকটাই সবচেয়ে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে পুরনো বা শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, সেটি নিয়ে হয়তো কারো কোনো শঙ্কা নেই। কিন্তু পরিকল্পনা উপদেষ্টা আজকে একটি কথা বলেছেন, নির্বাচিত সরকারের পক্ষে এত সংস্কার হজম করা কঠিন হতে পারে।
আমি দেখেছি ওনার এই নিউজটা। নির্বাচিত সরকার অনেক বেশি সংস্কার ওনারা করেছেন বলে দাবি করছেন, কিন্তু আমি ওনার নিউজের ভিতরে ঢুকে দেখলাম উনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েই মূলত কথা বলেছেন। বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারটা কিন্তু আমাদের সকল রাজনৈতিক দলেরই একটা দাবি ছিল অনেক আগে থেকে, এবং বিচার বিভাগকে পলিটিসাইজ করবার যে মাসুল বাংলাদেশকে দিতে হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে স্পেশালি দিতে হয়েছে, এখানে জুডিশিয়াল কিলিং পর্যন্ত হয়েছে। সো আমার মনে হয় না যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যেই দল পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তাদের সেটা নিয়ে কোনো রকম কোনো আপত্তি বা প্রশ্ন থাকবে। বাংলাদেশে আইন মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন আমাদের নিম্ন আদালত মূলত কাজ করেছে। নিম্ন আদালত যদিও সংবিধানের 22 অনুচ্ছেদ আমাদের বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, কিন্তু একই সঙ্গে যদি আপনি 22-এর সঙ্গে 116, 115টা দেখেন, আপনি দেখবেন যে সেখানে বিচার বিভাগের নিম্ন আদালতে বিচারকদের নিয়োগ, বদলি, তারপরে তাদের পদায়ন, সকল কিছুই আইন মন্ত্রণালয়ের হাতে ছিল। সো এই দুটো কন্ট্রাডিক্টরি সেকশন কিন্তু, আর্টিকেল কিন্তু সংবিধানে রয়ে গেছে। সো সেই জায়গা থেকে যদি নিম্ন আদালতের এই মানে বিচারকদের বদলি, নিয়োগ, এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কাছে যায়, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হচ্ছে, এবং একটা আলাদা সচিবালয় থাকবে, আলাদা বাজেট থাকবে, এবং বিচার বিভাগের সকল কিছুই নিয়োগ থেকে শুরু করে একেবারে বরখাস্ত পর্যন্ত বা একেবারে পুরোটুকুই তাদের তত্ত্বাবধানে থাকবে, তাদের হাতে থাকবে। তাহলে আমার মনে হয় এই যে আমরা জজ নিয়োগের সময় পার্টিজান মানুষ খোঁজা হয়, এবং বিশেষ করে গত 15 বছরে তো আমরা এটাও দেখেছি যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, না কি শপথবদ্ধ রাজনীতিবিদ। তো এইরকম অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের চিফ জাস্টিস সিটিং একজন প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়তে হয়েছে, এবং সেটা নিয়ে এখন পর্যন্ত বিচার বিভাগ থেকে কোনো রকম কোনো আওয়াজ আমরা শুনি নাই। কোনোদিন বিচার বিভাগের এইটুকু সাহস বা শক্তি হয় নাই যে এই কথাটি যিনি বলেছেন বা যে বলে মানে দম্ভ নিয়ে আমরা তাপসকে বলতে শুনেছি যে আমি দিয়েছি বিদায় করে প্রধান বিচারপতিকে, কিন্তু তার বিরুদ্ধে যে একটা রুল ইস্যু করা বা তার বিরুদ্ধে যে একটা কন্টেম্পট ইস্যু করা বা তাকে যে আদালতে তলব করা, এইটুকু আমরা কিন্তু দেখি নাই সেই সময়। সো আমাদের এটার যে একটা মানে ধাক্কা, এটা কিন্তু সবচেয়ে বেশি গেছে বিরোধী দলের উপর। ধরুন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধান থেকে, কোথায় হলো এটা শুরুতে, এবং এটা কার মাধ্যমে এইটা এক্সিকিউট করা হলো কিন্তু আদালতের ঘাড়ে বন্দুকটা রেখে করা হলো, বিচারকদের ঘাড়ে বন্দুকটা রেখে। এবং এই যে একটার পর একটা নির্বাচন বিনা ভোটে, ফার্সিক্যাল ইলেকশন, নন ইনক্লুসিভ ইলেকশন, নন পার্টিসিপেটরি ইলেকশন, যেখানে অন্য কোনো দলও যুক্ত হচ্ছে না, ভোটাররাও ভোট দিতে যাচ্ছে না, একই সঙ্গে নন পার্টিসিপেটরি এবং নন ইনক্লুসিভ। সো এইরকম নির্বাচন করে একটা সরকার মেয়াদের পর মেয়াদ ক্ষমতায় থাকতে পেরেছে কি করে? এই জুডিশিয়ারিকে ব্যবহার করে। এবং আমরা দেখেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, ভিন্ন মতের নেতাকর্মীদের বিরুদ্ধে, এমনকি ভিন্ন মতের সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, সকলের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে, এবং এই মামলাগুলো চলার মতো না কিন্তু চলেছে।